আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যেই কয়টি আলোচিত বিষয় রয়েছে তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভারতের সীমান্তে পুশ ইন পুশ আউট বা বাংলাদেশে ঢোকাবার চেষ্টা বা বাংলাদেশ থেকে ভারতে ঢোকাবার চেষ্টা, এই ইস্যুসগুলো অনেক বড় ধরনের সমস্যা বা ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি করেছে। আমি প্রথম আলোর একটা রিপোর্ট একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাগর জীবন গেলে যাক, বাচ্চা দুইটারে বাঁচাইন। এনারা দুজনই ভারতের সীমান্তে বসে আছে, তাদেরকে ভারত পুশিং বাংলাদেশে করবার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ অথরিটি নিচ্ছে না। আমি জানি না আপনাদের শুনতে কেমন লাগবে, এই রিপোর্টটার মধ্যে পরিষ্কারভাবে বলছে যে এই ভদ্র মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে ভারতে গেছে। তারা আসলে বাংলাদেশের নাগরিক, যেহেতু তাদের কোনো বাংলাদেশের যাওয়ার সময় তারা পাসপোর্ট কিছুই ইউজ করেনি, ফলে স্বাভাবিকভাবে তাদের পরিচয়টা কিভাবে নির্ধারণ করবে। ভারতীয়রা কিন্তু জানে যে এরা বাংলাদেশি এবং তারাও বলছে আমরা বাংলাদেশি। যখন বাংলাদেশের পুশিং করার চেষ্টা করছে তখন বাংলাদেশ অথরিটি অর্থাৎ বিজিবি তারা বলছে যে এরা বাংলাদেশি না, এই চ্যানেলে হতে হবে, ওই চ্যানেলে হতে হবে। তো অনেকটা ব্যাপার থাকে না যে এটা সবাই জানে যে ঘটনাটা আসলে কি, এই ধরনের একটা ঘটনা। কিন্তু আমার প্রসঙ্গটা এইটা না, কারা বাংলাদেশি নাগরিক কারা বাংলাদেশি নাগরিক না, নিশ্চয়ই অথরিটি সেটা নির্ধারণ করবে এবং সেটা সব প্রপার প্রসিডিউর মেনে হওয়াটাই ভালো। আমি ওই প্রসঙ্গে আসলে যাব না, কারণ সীমান্তে সংঘাত নিয়ে বলতে গেলে অনেক দীর্ঘ আকারে বলতে হয়, সেটা আরেকটা আলোচনার দাবি রাখে। কিন্তু যখন এই ভদ্রমহিলা বলছে, এখানে আমি একটু মনে পড়েও শোনাই, তার একটু সুবিধা হবে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশে ঠেলে পাঠানো চেষ্টার শিকার 6 জন 3 দিন ধরে শূন্যরেখা অবস্থান করছে। তাদের মধ্যে 2টি শিশু ও একজন নারীও রয়েছেন। খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো মানুষদের একজন সুমি আক্তার আকুতি জানিয়ে বলেন, ভাই আমাগর জীবন গেলে যাক, বোঝাই যায় বাংলাদেশের নাগরিক। সুমি আক্তার আর কোন দেশের নাগরিক হবে? তো যেহেতু কাগজপত্র নাই, তার অনেক সময় ইলিগালি ঢুকে যায়, কেউ দেখে না, আসার সময় বিপদে পড়ে যায়। কিন্তু এই যে সিচুয়েশনটা, এটা মানবিক সিচুয়েশন, এটা কষ্টের সিচুয়েশন, এটা কারোই ভালো লাগবে না। নিজের দেশে ঢুকতে পারছে না, তাকে প্রমাণ দিতে হচ্ছে বাংলাদেশি, তার ভুলের কারণেই। তারা তো খুব একটা শিক্ষিত বলাও যায় না, গরিব মানুষ। কিন্তু এইখানে নাক গলিয়েছে কিছু ইন্টারন্যাশনাল টাউট বাটপার। এগুলো ইউনুসেরই বাটপার সহযোগী। তাদের মধ্যে একটা, এর নাম হচ্ছে মীনাক্ষী গাঙ্গুলি। একে আমি বহুদিন ধরে চিনি। মীনাক্ষী গাঙ্গুলি হিউম্যান রাইটস ওয়াচের সাউথ এশিয়ার বিষয়াদি দেখে। আগে মনে হয় ব্র্যাড অ্যাডামস দেখতো, ব্র্যাড অ্যাডামস এখন আছে কিনা জানি না, মীনাক্ষী গাঙ্গুলি দেখে। মীনাক্ষী গাঙ্গুলির সাথে আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা আপনাদেরকে একটু বলে নিই। 2014-15 সালের দিকে হবে, সেন্ট্রাল লন্ডনে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে আমাদের বেশ কয়েকজন ব্লগারকে ডাকা হয়। আমি নিশ্চিতভাবে মনে করতে পারি সেই সময় বাংলাদেশের প্রেস মিনিস্টার ছিলেন নাদিম কাদের ছিলেন। এটা কি 2015-16 বা এরকম হবে। নাদিম কাদের ভাই ছিলেন, আমি ছিলাম, অজন্তা দেব রয় ছিলেন, আমাদের আরো কয়েকজন সেখানে ব্লগাররা ছিলেন আমাদের সাথে কথা বলার জন্য, যে ব্লগারদেরকে হত্যা করা হচ্ছে, কি আসো এই বিষয়। আমরা তখন ভেবেছিলাম যে এই আলোচনাটা হবে হচ্ছে যে আইনগত কি ধরনের সাহায্য করা যেতে পারে, সরকারের সাথে কি ধরনের আলোচনা হতে পারে। গিয়ে সেখানে মীনাক্ষী গাঙ্গুলিকে পেলাম এবং একই সাথে সেখানে ব্র্যাড অ্যাডামস নামে এক ভদ্রলোক ছিলেন। এরা আসলে, ব্র্যাড অ্যাডামস তো সাদা মানুষ, আমেরিকান বা ব্রিটিশ হবে, মীনাক্ষী গাঙ্গুলি সম্ভবত ভারতীয় হবে। কিন্তু এদেরকে দেখে মনে হলো এরা জামাত বা বিএনপি শাখার সাধারণ সম্পাদক, এমন ভাবে আওয়ামী লীগের এগেনস্টে কথা বলছে। কেমন সেটা আমি আপনাকে একটু বলি। মীনাক্ষী গাঙ্গুলি এবং ব্র্যাড অ্যাডামস দুজনই আমাকে তখন বলল যে তোমাদের গভর্নমেন্ট, আমরা তো ফাঁসির বিরুদ্ধে, এই যে গোলাম আজমের ফাঁসি হয়ে যেতে পারে, তখন মনে হয় গোলাম আজমের বিচার চলছে, বা যুদ্ধাপরাধের যে বা মানবতা বিরোধী অপরাধের যে বিচার হচ্ছে, বিচার চলছে। তারা আমাকে বলছে যে আমরা ফাঁসির বিরুদ্ধে, ফাঁসি দেওয়া ঠিক না, এটা গভর্নমেন্টকে আমরা বারবার বলেছি। তো তখন আমি মীনাক্ষীকে বললাম যে মীনাক্ষী, তোমরা না বললে যে তোমরা জাস্টিসে বিশ্বাসী, আইনের শাসনে বিশ্বাসী, তো বাংলাদেশের যেই জাস্টিস সিস্টেম, সেখানে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখনো তো আমরা জানি না যে তার মৃত্যুদণ্ড হবে নাকি আজীবন কারাদণ্ড হবে নাকি 10 বছরের কারাদণ্ড হবে না খালাস পাবে, আমরা তো
এগুলো কিছুই জানি না। তো আমরা আগে কিভাবে কোর্টকে বলবো যে তোমরা ফাঁসি দিও না, বা তোমরাই কিভাবে বলবে যে ফাঁসি দিও না? তাহলে এটা একটা বিচার ব্যবস্থাতে হস্তক্ষেপ হলো না? তুমি ভারত থেকে ইউরোপে এসেছো, তুমি একটা অর্গানাইজেশনে কাজ করো, বুঝলাম তুমি তাদের মতো চিন্তাধারা পোষণ করছো, কিন্তু তুমি একটা দেশের লিগ্যাল সিস্টেমকে তুমি সাপোর্ট করবে না। ইরাকে যখন সাদ্দাম হোসেনকে ফাঁসি দিল, তখন তোমার এই মানে এই পুরো সাজেশনটা কোথায় গেল? বা তোমাদের অ্যামনেস্টি বলো, হিউম্যান রাইটস ওয়াচ বলো। তখন ব্র্যাড অ্যাডামস আমাকে বলছে, ইউ আর টকিং লাইক এ লয়ার। ও ইয়েস, ইউ আর এ লয়ার, এভাবে বলছে। আমি বলছি ইয়েস, ইউ শুড রিমেম্বার দ্যাট। তো মজার ব্যাপার হচ্ছে, এই মীনাক্ষী গাঙ্গুলি ওই সময় কথা বলার সময় খালি বারবার বলছে হাসিনা হাসিনা হাসিনা, মানে হাসিনা শব্দটা বলছে, নো রেসপেক্ট নাথিং। বলছে হাসিনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখন তো আমাকে চেনেই না, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না। মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপয়েন্টমেন্ট দেয় না, এই জন্য তার অনেক কষ্ট, এই জন্য তার উপর সমস্ত রাগ তাকে ঢেলে দিতে হবে। এই মীনাক্ষী গাঙ্গুলি একসময় নকশাল করতো, নকশাল আন্দোলনে জড়িত ছিল। জানেন তো নকশাল আন্দোলন কারা করতো? ওই মাওয়িস্ট, যারা বলতো বন্দুকের নলি সমস্ত ক্ষমতার উৎস, ধরে ধরে মানুষকে খুন করত। এই খুনে পার্টির একটা সদস্য ছিল, টান দিলে আর অনেক কিছু বের হয়ে আসবে এই মীনাক্ষী গাঙ্গুলি। কিন্তু এই মীনাক্ষী গাঙ্গুলি এখন বলছে যে এই যে পুশিং করবার চেষ্টা করা হচ্ছে, এরা ভারতীয় নাগরিক এবং ভারতীয় মুসলমানদের উপর অত্যাচার করছে ভারত। আমি আসলে যাদেরকে পুশিং করার চেষ্টা করেছে তারা, এটা ভ্যালিড কোশ্চেন, তারা বাংলাদেশি কিনা, যেহেতু তারা পাসপোর্ট ছাড়া গেছে, বাট আমরা সবাই বুঝতে পারছি তারা বাংলাদেশি, বাট সেটা আইনগতভাবে হবে। কিন্তু খেয়াল করেছেন মীনাক্ষী গাঙ্গুলি খুব চামে চিকনে এসে, তার এজেন্ডা ভিন্ন। তার এজেন্ডা হচ্ছে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে। 2024 সাল থেকে আজকে 2026-এর আজকে কয় তারিখ? 20শে জুন। আমি বলবো যে আমার 2 বছর ভারতে যাওয়া আসা হচ্ছে। আমি তো কলকাতাতে, এই যে এখন এই মুহূর্তে আমি বসে আছি চেন্নাইতে, ঘর থেকে বেরোলেই মসজিদ। আমি কলকাতাতে খুবই ফ্রিকুয়েন্টলি যাওয়া আসা করি, দিল্লিতে যাওয়া আসা করি। দিল্লি জামে মসজিদ দেখলে, মানে বাংলাদেশে এই টাইপের একটা মসজিদ আমি দেখেছি বাগেরহাটে, 7 গম্বুজ মসজিদ, এরকম চমৎকার একটা মসজিদ। তো দিল্লি মসজিদটা ঠিক ওই একই আদলে, ওই মুঘল সাম্রাজ্যের তৈরি হয়তোবা, মানে বিশাল, সেখানে প্রচুর মুসলিম। কলকাতাতে আমার দেখা মতে কোনো হিন্দুকে আমি কোনোদিন দেখিনি যে বলছে যে অমুক লোক মুসলিম, তাকে এইটা করো ওইটা করো। হ্যাঁ, ভারতের অন্য অঞ্চলে হয়তো বা 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তো ভারতে যেই পরিমাণ মুসলিম এবং যেই পরিমাণ তারা স্বাভাবিক জীবন যাপন করে। কয়েকদিন আগে একজন ইমাম বলছিলেন যে বাংলাদেশের এই টোকাইগুলো ঝামেলা করে আর বিপদে পড়ি আমরা। কলকাতাতে আমি 5 ওয়াক্ত আজানের ধ্বনি শুনি, সেখানে বলছে যে মুসলমানদেরকে নাকি ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্তত পক্ষে একটা সাধারণ নাগরিক হিসেবে এই পুরো ঘটনাটা আমার চোখের সামনে দেখা, যে কিছুই হচ্ছে না। বলা হচ্ছে যে গরুর মাংস নাকি খেতে দেয় না। আমি তো ওই যে খালেক রেস্টুরেন্টে গিয়ে গরুর মাংস হরদম খাচ্ছি। তো আলটিমেটলি এইসব কথাবার্তা মীনাক্ষী কেন বলছে? কারণ মীনাক্ষী হচ্ছে বিশ্ববার্তার ইউনুসের একটা আস্ত দালাল। সে, তার খালি নামটা আসলে বিএনপির সাথে জড়িত না, আসলে সে বিএনপি জামাতের সাধারণ সম্পাদক। সো মীনাক্ষী গাঙ্গুলিদের উদ্দেশ্যটা কি? এরা যেটা চাইছে, এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে ভারতে হিন্দু নির্যাতন হয়, মুসলমান নির্যাতন হয়, এবং মুসলিমদেরকে পুশিং করে বাংলাদেশে সাজিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কয়দিন আগে বাংলাদেশ সীমান্তের থেকে এই যে ভারতের সীমান্তে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ, গালিগালাজ, গরু নিয়ে আসা, তারপরে তাদের মাছ মাংস ডিম দুধ তরকারি এগুলো নিয়ে আসা, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। আমি নিজে সেদিন একটা ভিডিওতে দেখলাম যে মাছ মারতে যাচ্ছে, এবং ইনফ্যাক্ট সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এই যে এই ধরনের ঘটনাগুলোতে মীনাক্ষী গাঙ্গুলিরা খুব একপক্ষীয় কথাবার্তা বলে। বিজিবি বিডিআর হঠাৎ করে বলে বসলো আমরা চুরি পরে বসে নেই। আবার ভারতীয়রা দেখলাম সেখানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। হঠাৎ করে এগুলো কেন হচ্ছে? আমরা ইলেকশনের পর দেখেছি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সবগুলো জামাত জিতেছে। এদের টার্গেটই হচ্ছে ভারতের সাথে একটা ঝামেলা তৈরি করা। আমি বারবার করে বলছি যে সিআইএ যখন কাজ করে, আমেরিকানরা যখন কাজ করে, তখন এই ছোট ছোট সেক্টরগুলো দেখা যায়। অর্থাৎ ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতের উপর ইট পাটকেল নিক্ষেপ, দিল্লি না ঢাকা, দুনিয়ার কথাবার্তা বলা, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এবং বিদ্যমান যারা আছে তাদেরকে উৎখাত। আমি বারবারই বলেছি যে
বিএনপিকে উৎখাতের একটা ধান্দা করা হচ্ছে। যদিও বিএনপি উৎখাত করলে আমি খুবই আনন্দিত হব, কিন্তু প্রশ্নটা এই জায়গাতে না। প্রশ্ন হচ্ছে যে এই উৎখাতটা করে তারা কাকে আনতে চায়? আমেরিকা। এই মীনাক্ষী গাঙ্গুলি, ব্র্যাড অ্যাডামস, এদের এদের পুরো ধান্দাটাই হচ্ছে তারা জামাতকে আনবে। এই যে জামাত এত উত্তেজনা তৈরি করছে, মীনাক্ষী গাঙ্গুলিকে আপনি একটি কথাও বলতে শুনেছেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার এরা একই কোম্পানি। প্রথম আলো বলছে যে এরা বাংলাদেশি নাগরিক, এই রিপোর্টেই বলছে, আমি যে রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনালাম। আবার ডেইলি স্টার বলছে মীনাক্ষী গাঙ্গুলির উদ্ধৃতি দিয়ে যে ভারতে মুসলিমদেরকে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ একই কোম্পানি দুই রকমের কাজ করে। আপনাদের মনে আছে 1/11-এর সময় যে এই মাহফুজ আনাম, এই মতিউর রহমান, এরা কিন্তু এই ধান্দাবাজিটা করতো, সূক্ষ্ম জ্ঞানজাম তৈরি করতো তারা। এখন তারা শুরু করেছে ভারতের সাথে। আমি বারবারই বলছি, ভারতের সাথে অহেতুক এই যে কাজগুলো করছে, এগুলো আমরা সারফেসে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে যখন আমি এসেছি চেন্নাইতে, শত শত বাংলাদেশি মানুষ এখানে চিকিৎসা নিতে এসেছে। নিউ মার্কেটে গেছি, মেডিকেল ভিসা নিয়ে এসে তারা ব্যবসার জন্য মালপত্র নিয়ে বাংলাদেশে যাচ্ছে। নিজের চোখে দেখা এসেছে মেডিকেল ভিসাতে, একটা ডাক্তারকে লামসাম দেখাচ্ছে, একদম লাগেজ ভর্তি করে কসমেটিক নিয়ে যাচ্ছে তাদের দোকানে, লাগেজ ভর্তি করে জামা কাপড় নিয়ে যাচ্ছে, লাগেজ ভর্তি করে পণ্য নিয়ে যাচ্ছে। এগুলো নিজের চোখে দেখা লেদারের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে গেলে বলে দিল্লি না ঢাকা। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে, এই মীনাক্ষী গাঙ্গুলিদের মতো মানুষেরা এই মানবাধিকার অর্গানাইজেশন বানিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, যাতে বাংলাদেশে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তো উত্তেজনা হলে কি হবে? বাংলাদেশের যে মূর্খ যেই কতগুলো আছে তৌহিদি জনতা, যাদের নাম কয়েকটা কতিপয়, এরা তখন ঝামেলা তৈরি করবে, দুই পক্ষের ঝামেলা তৈরি হবে। আর এই ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য আমেরিকা, টার্কি, পাকিস্তান এরা বসে আছে। এই কথাগুলো সাধারণ মানুষকে বোঝানো প্রয়োজন, জানা প্রয়োজন। এই জিনিসগুলো জানলে তাদের চিন্তার খোরাক, আমি সবসময় একটা কথা বলি যে চিন্তার খোরাক আমি দেই। আমি একটা ক্লু ধরিয়ে দিতে পারি, আপনারা বসে বসে চিন্তা করবেন, দেখবেন যে হঠাৎ করে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। আমি তো ইন্ডিয়াতে চোখের সামনে এগুলো দেখছি, তাই বলতে পারছি। মীনাক্ষী গাঙ্গুলির কথা আমি আপনাকে বললাম, আমার পুরনো অভিজ্ঞতা আছে। নিজে বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, আবার বলছে বাংলাদেশের বিচার বিভাগ ভালো না, এখানে বায়াসড হয়। এই হচ্ছে এদের দুই চরিত্র। অনেক ধন্যবাদ। আমিও চাই, এতদিন আমি চাই নাই যে ভারত বাংলাদেশ যুদ্ধ হোক। ভারত তো যুদ্ধ করতে চাইবে না, আসলে একটা যুদ্ধ দরকার। সবগুলো স্বাদ, মনের স্বাদ মিটে যেত, একেবারে মিটে যেত মনের স্বাদ যুদ্ধ করার। আর যুদ্ধে যত না মরবে, না খায় মরবে তার বেশি। এখন যদি ভারতের লোকেরা মিছিল করে যে নরেন্দ্র মোদী জবাব চাই, ভারতে মসজিদ কেন, নরেন্দ্র মোদী জবাব চাই, ভারতে মাদ্রাসা কেন, তাহলে এদের কেমন লাগবে? তখন বলবে ইসলাম খতরে মে, ইসলাম খতরে মে। হিন্দুরা, সনাতনীরা শিব মূর্তি বানাবে, না রাম মূর্তি বানাবে, না কালীর মূর্তি বানাবে, না দেবী সরস্বতীর মূর্তি বানাবে, না দুর্গার মূর্তি বানাবে, না অসুরের মূর্তি বানাবে, না রাবণের মূর্তি বানাবে? তো সনাতনীদের ব্যাপার। তাদের সামনে দিয়ে নারী যাইতে পারবে না, তাদের সামনে এরকম কাপড় চোপড় পরতে পারবো না, তাদের সামনে নাচা যাবে না, গান গাওয়া যাবে না, তাদের সামনে দিয়ে দেয়ালে কোনো কিছু আঁকানো যাবে না, ভাস্কর্য থাকবে না, তাদের সামনে দিয়ে পৃথিবীর কোনো কিছু করতে শুধু যাবে মাদ্রাসার কচি কচি পোলা আর বলৎকারী মৌলবীরা শুধু ঘুরবে এই দেশে। লিল্লাঘররা মাঠে নেমে গেছে। এখন তারা যদি বলে যে, আমেরিকার খ্রিস্টানরা যদি বলে যে মুসলমানদের মসজিদ থাকতে দিব না, অস্ট্রেলিয়ার, কানাডার, ইউরোপের খ্রিস্টানরা যদি বলে, কি করবে এরা? মানে এদের আকল বলতে কিছু নাই। এগুলো আস্কারা দিয়েছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা, আস্কারা দিতে দিতে এদের ফ্রাঙ্কেস্টাইনে পরিণত করেছে। এরা এখন দেশটাকে গিলে খাবে। এবং দেখলেন তো আওয়ামী লীগকে উচ্ছেদ করার সবচেয়ে বড় যে শক্তিটা কাজ করেছে সেটা হলো জিহাদি শক্তি। এই যে মাদ্রাসার পোলাপান শিবিরের, কোচিং সেন্টার শিবির, এরাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছে। এবং সারা দেশে মৌলবাদী চিন্তা চেতনা ছড়াই দেওয়ার জন্য এরা প্রত্যেকেই একজন ঠিকাদার হিসেবে কাজ করেছে। ওয়াজ, নসিহত, ওয়াজ তো আসলে বাংলাদেশে তো ধর্মসভার কিছু হয় না, এটা তারা রাজনীতি সরাসরি করতে পারে না, প্রকাশ্য করতে পারে না। তাই তারা কৌশলে সেখানে মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিদ্বেষী, ভারত বিদ্বেষী, সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান বিরোধী বক্তব্য, শিক্ষা বিরোধী বক্তব্য তারা দিয়ে গেছে। যার জন্য আজকে আমরা দেখি সংসদে সাহস পায় না সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে এই মন্ত্রিসভা, বিএনপির মন্ত্রিসভা। মৌলবাদকে এত আস্কারা দিয়েছে, এটা ফল আমাদের ভুগতে হবে। আমরা ভুগতে হবেই। যেমন আওয়ামী লীগ মৌলবাদকে আশ্রয় দিয়েছিল,
মৌলবাদ তাদেরকে উচ্ছেদ করেছে। এই বিএনপির কপালে শনি আছে, তার মানে আমাদের বাংলাদেশের কপালে শনি আছে। কারণ এই মৌলবাদ আমার বিষয়ে গভর্নমেন্ট কিছু বলছে না, আর আমার কিছু কোথায় কতদূর যেতে পারে আমার তা মনে হচ্ছে না, তারা ভয় পায় আমি মনে করি। এটা ঠিক যেটা আমি বলেছি এর আগে, যে বিএনপি যেদিন, কিন্তু এটা তো বিএনপি পারবে না, সেটা হলো বিএনপি যেদিন জামাতকে বাইন তালাক দিবে, বাংলাদেশে মৌলবাদী রাজনীতি চির হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ প্রশ্রয় দিবে না, তাহলে এরা কোথায় যাবে? এগুলো পুনঃ মুশিক ভব হয়ে যাবে, ব্যাঘ্র আবার মুশিক হয়ে যাবে। জাস্ট বিএনপি এদের বলবে জামাতের এই মৌলবাদী রাজনীতিকে তালাক দিলাম, বাইন তালাক, কালকে জামাত শেষ, হেফাজত শেষ, আইপির শেষ, কিছুই থাকবে না। এগুলো বেলুন যেমন ফোটা করে দিলে হাওয়া হয়ে যায়, বেলুনটা যায় শেষ, ওইরকম হয়ে যাবে। কিন্তু বিএনপি তো এদের ছাড়তে পারবে না, কারণ বিএনপির অর্ধেক সমর্থক নেতা কর্মীকে জামাত বিএনপি হেফাজতের কর্মী, এরা সরাসরি বিএনপির অর্ধেক ডাইরেক্ট জামাত বিএনপির কর্মী, হেফাজতের কর্মী। এমনকি আওয়ামী লীগেরও কিছু লোক জামাতের মানসিকভাবে তারা জামাত হয়ে গেছে, এটা তাদের দীর্ঘদিনের প্রক্রিয়া করে আসছে। একদিকে কিছু কোট্টাই পড়া লোক আছে, যাদের দেখবেন কোট্টাই পড়া আসলে এরা মৌলবাদী, চরম মৌলবাদী। ওই কওমি মাদ্রাসার ছাত্রটা মগজ আর তার মগজ এক, শিক্ষার বিরোধিতায় মৌলবাদ। এই জন্যই তো দেখবেন ওই যে কি ফরাদ মাজারে খাদেম সল্লুমিয়া সলিমুল্লাহ খান দেখেন না, বলে যে মাদ্রাসার শিক্ষা দেখে নাকি পৃথিবীর সেরা ইউনিভার্সিটি হয়েছে। মানে বুঝতে পারতেছে, আর এই যে কোট্টাই পড়া একটা দেখলেন না সেনাবাহিনী, এদের বুটিতে হাঁটুর নিচে থাকবেই, তাই এই ধরনের কথাবার্তা বলেছে। বাংলাদেশের সাথে যা করবো আমি বলেছি তো, বহুবার বলেছি, তাহলে তারা ফুড চেইনটা কেটে দিবে। ভারত জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, কারণ যুদ্ধে আপনি কতজন মানুষকে মারতে পারবেন? একটা পর্যায়ে ভারতের বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে যদি এখানে যুদ্ধ করে। কারণ বাংলাদেশের মানুষের উপরে যুদ্ধ করলে, 18 কোটি মানুষের দেশ, মিসাইল হামলা করলে মানুষ বাঁচবে নাকি? পালে পালে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তখন ভারতের ভিতরেই, ভারত বিরোধী যারা, ভারতের ভিতরে চিঙ্কুবাম মুসলমান, এরা খেপে যাবে। কারণ এরা জানেন যে যখন চীনের সাথে যুদ্ধ হয়েছিল 62-তে, ভারতের বামেরা সব চীনের পক্ষে ছিল। পৃথিবীর ভারত একটা অদ্ভুত দেশ, একটা বিচিত্র দেশ, সবচেয়ে বেশি ভারত বিরোধী মানুষ বাস করে ভারতে। আপনি মনে করেন না ভারত যদি পাকিস্তান তার কিছু করতেই পারে নাই, পারবেও না, অন্যান্য দেশে কিছু করতে পারে নাই, পারবে না। ভারতের যত ক্ষতি করতেছে এই ভারতের ভিতরে থাকা শত্রুরা, ভারতের ভিতরে থাকা দেশ বিরোধী হিন্দু, ভারতের ভিতরে থাকা দেশ বিরোধী মুসলমান, ভারতের ভিতরে থাকা দেশ বিরোধী বাম, এরা ভারতের সবচেয়ে ক্ষতি করেছে। এই ভারত ওই যে অতীতে সোনার চিড়িয়া ছিল, এই 70 বছরের সোনার চিড়িয়া হতে পারত, কিন্তু ভারতের ভিতরে যে দেশ বিরোধী মুসলমান, দেশ বিরোধী হিন্দু, ভারত বিরোধী বাম, এদের কারণে ভারত এগিয়ে যেতে পারে নাই। চীনের চেয়ে বহু আগেই, চীনের চেয়ে শক্তিশালী হওয়ার কথা ছিল, পারে নাই। এই সমস্ত এই মানুষ, ভারত আমাদের সাথে যুদ্ধ করবে না, জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, দেওয়ার পরেই ভারত বাংলাদেশের মানুষ না খায় মারা যাওয়া শুরু করবে। কেন যুদ্ধ করবে? কিন্তু এটা তো বলা শুরু হয়ে গেছে যে ভারতের উপর বাংলাদেশ আর নির্ভরশীল না, এই যে সম্পর্ক ভালো না, তারপর বাংলাদেশের কোনো ক্রাইসিস হচ্ছে না। কারণ ভারতের সাথে অনেকেই বলা শুরু করছে অলরেডি যে ভারতের নির্ভরশীল না এখন আর বাংলাদেশ। বাংলাদেশ কবে ভারতের নির্ভরশীল ছিল না, আর কবে ভারতের সাথে নির্ভরশীল না থেকে টিকতে পারবে? তো ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। ভারতের 15 দিনই তো যায় নাই, ভারতের পত্রিকা কি লেগেছে? 15 দিন তো যায় নাই এই ভারত বিরোধী সরকার, বিএনপি জামাত। আসলে তো এগুলো সব মিলেই সরকার, শুধু বিএনপি ক্ষমতায় না, ক্ষমতায় কিন্তু জামাত, ক্ষমতায় আমার ভাবের পোলারা, ক্ষমতায় হেফাজত, সবাই এখন আওয়ামী লীগ ছাড়া সবাই এখন ক্ষমতায়, সবাই ক্ষমতায়। শুধু আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় নেই, 2-1টা চিঙ্কুবাম্মা এখন ক্ষমতায় আছে। যারা বলে ভারতের উপর নির্ভরশীল না, তেলা আনলো কেন? ভারতের উপর নির্ভরশীল না মানে এদের তো এখন কি বলবেন? শারিয়ার এই কথাটা বলে, দেশে শারিয়ার যতগুলা দিক থেকে ভারত থেকে বিদ্যুৎ আসছে, এটা খুব তাড়াতাড়ি বন্ধ করা উচিত। মানে এটা এত দামে আসতেছে, এটা বাংলাদেশের কোনো কাজে লাগতেছে না, তাহলে বন্ধ করে দেয়। ওই বালিশটা শাহরিয়া শুনেন, আমাদেরও যদি বালিশটা শাহরের মতো আমাদের উপর ইনভেস্ট হইতো, আমাদেরও যদি টিভিতে এরকম কথা বলার সুযোগ দিত দেশে বিদেশে, এরকম এরা তো মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, আমাদের সত্য কথাগুলোই যথেষ্ট। ওই শাহরিয়ারা এত লাফালাফি করে, মিডল ইস্টের সাদগা দিয়ে দেশ চলে না।
মিডিল ইস্টের কামলা দিয়ে দেশ চলে না। ও মনে করছে ওর 6টা ব্যাংক আছে, ও মাসে মাসে ও টাকা পায়, জামাতের ফান্ড দিছে, জামাতের কামলা দিছে, মনে করছে ওর চাপাতে দেশ চলে। ওটা বুঝতেছে তারেক রহমান 15 দিনের মধ্যে কেন নিতে নিক না, ভারত কি জোর করে দিছে? ভারত কি বলছে যে তুমি আমার কাছে বিদ্যুৎ নাও, বন্ধ করে দিতে বলেন। তারপরে দীনেশ ত্রিবেদী গেছে, বলে দাও রাষ্ট্রদূত ফিরে নাও এবং বাংলাদেশের ভারতের হাই কমিশন বন্ধ করে দাও, দেখি বাংলাদেশের মানুষের কি পরিণতিটা হয়। দেখি আমরা ওই ইউনুসের কিস্তি যাবে আর ফেরত আসবে না, ইসলামী ব্যাংকের লোন যাবে আর ফেরত আসবে না। চাপা মারতে খুব বললামই তো যে বাংলাদেশের মানুষের 14 গোষ্ঠীর কপাল ভালো, তার মধ্যে আমিও, আমার বাপ দাদা, আমার আত্মীয় স্বজন। আমাদের বাংলাদেশের মানুষের 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিমান ধৈর্যশীল প্রতিবেশীর দেশ পাওয়া গেছে। নইলে ওই যে হুমায়ুন কবিরের ভাষায় বলছি না, সেটা ভাঙ্গা মায়ের দিকে কালকে যদি রপ্তানি বন্ধ করে দেয়, ওই শাহরিয়ারের লজ্জা করে না যে 1 কোটি থেকে 1.5 কোটি বাংলাদেশি ভারতে গিয়ে কামের বেটি সখিনা হয়ে আছে? লজ্জা করে না ওদের? দিন মজুরি করতেছে, ভারতে গিয়ে কামলা দিতেছে, লজ্জা করে না? আর লম্বা লম্বা কথা বলে। আর ভারতের সীমান্ত যদি সিল করে দেয়, চোরাকার বাড়ি, এখনো 1 কোটি বাংলাদেশের মানুষ চোরাকার বাড়ি করে খায়। কালকে যদি ভারত বর্ডার সিল করে দেয়, বাংলাদেশের মানুষ এমনি না খায় মারা যাবে, যুদ্ধ করতে হবে না। সিংহ হয়ে আছে, যে কোনো সময় সেটা দাবানলে পরিণত হবে। পলাশবাড়ির সেই রাম মন্দির এই বাংলাদেশের জন্য এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে যদি এটা বাধা দেয়, আমার ধারণা। তুমি কাজ তো বলবি, বাংলাদেশ সম্পর্কে কাজ শুরুর তো কোনো বন্ধ হয়ে আলামত গেছে। নাই। হ্যাঁ, প্লাস বন্ধ হয়ে গেছে। ভেঙে ফেলার এটা দাবি এখন নেই। না, এরা বাংলাদেশের মুসলমান তো, এরা তো পৃথিবীতে সবচেয়ে শক্তিমান মনে করে। এরা বলছে তো ঘাস খায় নাকি অস্ত্র বানাবে, এরা সবকিছু পারে এদের পক্ষে। আমি বললাম তো বাংলাদেশের কপাল ভালো যে পাশে বার্মার মতো একটা প্রতিবেশী নেই। যদি বার্মার মতো হইতো তখন কি করতো? 1.5 কোটি মুসলমান 1 মাসের মধ্যে পাঠাই দিত। 1.5 কোটি মুসলমান, একটু চিন্তা করতো। আর ভারত যদি এটা শুরু করে, উপায় কি? বললামই তো, বারবার বলতেছি, ভারত আসলে একটা নিরীহ প্রতিবেশী, শক্তিমান। আপনি দেখেন না, আমাদের সমাজে কিন্তু এরকম মানুষ থাকে যে খুবই ধনী মানুষ কিন্তু নিরীহ, বা গায়ে গোত্র অনেক উপরে কিন্তু নিরীহ, গালাগালি করলে কিছু করে না। তো ভারত তাই, শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু বাংলাদেশের সাথে সে কিছু করে না। এই সুযোগটাই বাংলাদেশের মানুষ পেয়ে গেছে, বাংলাদেশের রাজনীতিবিদরা। কিন্তু ভারত যদি একটু নড়ে চড়ে বসে, এরা কোথায় চলে যাবে? কিন্তু এরা এটা বেঁচে গেছে যে ভারত, বারবার বলতেছি, নিরীহ প্রতিবেশী। এই জন্য যেমন কালকে আমাদের অনুষ্ঠানে ইন্ডিয়ান সাংবাদিক প্রতিম রঞ্জন যেটা বললেন, ওই যে ইয়াকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, ডক্টর জাহিদকে নিয়ে বাংলাদেশ প্রতিবাদ জানাইছে, ভারত কোনো রিপ্লাই দেয় নাই। রিপ্লাইও দেবে না, কোনো কথাও বলবে না, ভিসা স্বাভাবিক হবে না, সম্পর্ক স্বাভাবিক হবে না, চুপচাপ এরকম থাকবে তারা। কেন ভিসা স্বাভাবিক হবে? যে দেশকে আপনি সারাদিন গালি দেন, আর ওরে ঢুকতে দিবে কেন? জাহিদ পাড়াকে ঢুকতে দিবে কেন? সে ভারতকে বলে ছেঁচড়া, সামার। সামার ছেঁচড়া বললে আপনি আমার বাড়িতে যাইতে দিবেন? আপনি যদি আমার সামার বলেন, মনে করেন আপনি যদি বলেন জামালপুরের মানুষ তো সামার ও ছেঁচড়া, আপনার সাথে আমার যত খাতির থাক, আপনি আমার জামালপুরে যাইতে দিব না? এটাই স্বাভাবিক। তো এই নিজের ওরা দেখেই মনে হয় যে একটা নেশাখোর, একটা গাঁজাখোর মনে হয়। প্রধানমন্ত্রী উপদেষ্টা চেহারা দেখে মনে হয় যে ওই থেকে এখন ফাতরাকে ধরে নিয়ে আসছে, ওই থেকে এখন গরু সুর, মুরগি সুর, এগুলো ধরে নিয়ে আসছে, ওই থেকে এখন গরুর ব্যাপারে ধরে নিয়ে, গরুর ব্যাপারীদের চেহারা যোগ্যতা একটু বডি ল্যাঙ্গুয়েজ ভালো দেয়, ওই থেকে তারা ধরে নিয়ে আসছে যে ইমিগ্রেশন তাকে ঘেটি ধরে বাইর করে দেয়। 20 জন লোককে যাইতে দিছে, তাকে যাইতে দেয় নাই। সবাই গেল, সে যাইতে পারলো না। এটা তো বদমাইশি। ওই যে আমার ভাবির পোলাদের যে মামা আছে না, ফ্রান্সে থাকে, সে তো বলেছে যে ডাক্তার জাহিদ এটা ভণ্ডামি করেছে। আমরা শুধু বলি না, আমরা বললে তো দোষ হয়ে যায় ভারতের দালাল, আমরা বললে নরেন্দ্র মোদী দালাল হয়ে যায়, আমরা বললে শুভেন্দু অধিকারী দালাল হয়ে যায়, আমরা বললে আওয়ামী লীগের দোষ হয়ে যায়। আমার ভাবির পোলাদের মামা পিনাকি ভট্ট বলছে, তো বলে নাই যে জাহিদ ওটা বাটপারি করেছে? হয়তো পদত্যাগ ঘেটি ধরে বের করে দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদ থেকে। বিএনপি তো আসলে লজ্জা নাই। তারেক রহমানের কুলাঙ্গার বললেই তারা কিছু বলার সাহস পায় না। মির্জা আব্বাসের গালি দিতে দিতে পাঠাই দিছে কোমাতে। আপনি যেটা বললেন না যে জামাতকে তারা দেখতে আসলে ভয় পায়, মুসলেকা দিয়ে আসছে। তো মুসলেকা দিয়ে আসলে আপনি যত ক্ষমতা বাড়ান কিছু তো করতে পারবেন না। মুসলেকা দিয়ে আসছে, মুসলেকা সরকার আর দেশের জন্য কি করবে? এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
পক্ষের মানুষ আর আওয়ামী লীগ ছাড়া সবাই ক্ষমতায়, সুতরাং তারা যা ইচ্ছা তাই করবে, করতে থাকুক, করতে দেন, তবে এটার ফলাফল খুব বেশি ভালো হবে না। এখানে একজন লিখছেন রামের মূর্তি হবে, মুমিন চাক বা না চাক, বাড়াবাড়িগুলো পরবর্তী চাতুরি বরবাদ হবে। তারপর এটা বাংলাদেশে হবে তো না, বাংলা মানুষগুলা তো এর পক্ষে আসবে না। না, বাংলাদেশের মানুষ তো চরম মৌলবাদী, তারা এই মূর্তির পক্ষে থাকবে না। তবে এটা ইস্যু হয়ে থাকবে, এটা অনেক কিছু করবে, এই রাম মূর্তি অনেক কিছু হতে পারে। যে বলছেন যে বাংলাদেশ হইতে দিবে না, হইতে পারে রংপুরটাই বাংলাদেশ থাকবে না, তখন হয়ে যেতে পারে এরকম। হইতে পারে যে আগামী 5 বছরের মধ্যে রংপুরটা আর বাংলাদেশ না, ওটা ভারত হয়ে গেছে, তখন তো রাম মূর্তি হইতেই পারে, বাংলাদেশে না করতে দিলেন। আর এটা না হইতে পারে কারণ হলো যে ভারতের আচরণ হচ্ছে নিরীহ শক্তিমান প্রতিবেশীর আচরণ। কিন্তু এটা একটা কিছু ঘটবে, কারণ এই রামের বিরোধিতা করতে করতে কংগ্রেস হাওয়া তৃণমূল হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে গেল। বিভিন্ন দল ভারতে খুঁজে পাওয়া যায় না, কেন যেন মনে হয় এই সনাতনীদের ভগবান রামের মূর্তি বাংলাদেশে এটা একটা, এই যে বললাম তো যে এটা একটা স্ফুলিঙ্গ হয়ে থাকবে, একটা সময় দাবানলে পরিণত হতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনাকে অনেক ধন্যবাদ ফরিদ ভাই। জি, আর কি যুক্ত করবেন আজকে? হ্যাঁ, যে যুক্ত হতে, যেমন আপনি ইসরায়েলের রাষ্ট্রদূত বলে ফেলেছে যে বাংলাদেশে মাসের সহমর্মীরা এখানে রয়েছে, সবকিছু 1+2+3+4 মিলান, দেখবেন যে তাল মেকুস কালাহায় একটা কিছু ঘটবে। আমাদের দেশে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তির এই যে চিরন্তন লড়াই চলছে, এই লড়াইয়ে কে জিতবে আলোচনাটা ইতিহাসের আলোকে করব। তার আগে বলে নেই, আপনারা আমার ভিডিওগুলো দেখেন না, কিন্তু শেয়ারও করেন না, 2 মিনিট 4 মিনিট দেখেন। আচ্ছা বলুন তো, আমি ভিডিও কেন করছি? উদ্দেশ্যটা তো হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় আনয়ন করা। আমার এই ভিডিওর লাইনে যোগ হওয়ার মূল কারণ হলো 2024-এ বাংলাদেশের উপর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর, আওয়ামী লীগের উপর যেই অন্যায় হয়ে গেল, মিথ্যা চর্বিত চর্বণ দিয়ে যেভাবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে লেলিয়ে দিল, এই মিথ্যা চর্বিত চর্বণগুলার যেভাবে আওয়ামী লীগ উত্তর দিতে ব্যর্থ হলো, সেই জায়গাটা পূরণ করার জন্য আমি ভিডিও করি। এই লেকচারগুলো ইনিশিয়ালি আমি 5 জনের জন্য দিতাম, ধারণা করতাম যে তারা শুনলেই সেটা সার্থক হবে। 5 জনকে, যারা বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির নেতৃত্ব দিবেন। কারা? শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, ববি, এই 5 জনই তো আমরা যতদূর জানি। এর বাইরে তো আসলে বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির নেতৃত্ব তো এর বাইরে যাওয়ার অবকাশ নাই। যা হোক, এখন দেখা যায় যে মোটামুটি 2000 পর্যন্ত সবাই দেখে, অর্থাৎ 2000 মানুষ ভিডিওটা খোলে। আমি যেগুলো করি মাঝে মধ্যে 10,000 20,000ও হয়, কিন্তু সবগুলো যদি 10,000 মানুষ দেখে তাহলে তো উৎসাহটা একটু বেশি পাওয়া যায়, তাই না? হ্যাঁ, আমি জানি যে এই ভিডিওগুলো দেখতে একটু কষ্ট হয়, কষ্টটা করবেন, তাই না? আপনারা যারা খোলেন ভিডিওটা, তাদের তো কষ্ট একটু করতেই হবে। আর যদি কষ্টটা আগে করা থাকতো তাহলে তো আমার এখানে এসে ভিডিও করার দরকার ছিল না, তাই না? আর যদি দেখেন যে সত্যি সত্যি এই কথাগুলো আরো অন্য জায়গায়ও বলা হচ্ছে, তাদেরকেও উৎসাহ দিন, তাদেরকেও দেখুন। কিন্তু আপনারা হয়তো সময় নষ্ট করছেন ওই ভিডিওটা দেখে, যে হঠাৎ কেন ওইখানে ইঁদুর ঢুকলো, হঠাৎ কেন ওই গর্ত থেকে বিড়াল বের হলো, থাম্বনেইলে দেখেন না হঠাৎ। আমি কিন্তু যেভাবে বই চয়েস করি, আমি কিন্তু দেখেন পৃথিবীতে হাজার হাজার বই এ পর্যন্ত লেখা হয়েছে, এক জীবনে মানুষ কত বই পড়তে পারে। আমি এই জন্য কোনো বইয়ের আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়ে রেখে দিই, আবার অনেক বই আমি পড়ি না, কিনিও না, অর্থাৎ বেস্টটা আমি পড়তে চাই। ইউটিউব দেখতে হলেও আপনাকে কিন্তু আপনার প্রয়োজনীয় ভিডিওটা বের করে নিতে হবে।
এবং আপনাকে শুধু নিজে দেখলেই হবে না, ছেলে মেয়েদের দেখাবেন, বন্ধু বান্ধবদের দেখাবেন, 5 জনকে দেখাবেন। আমাদের প্রয়োজন আছে না, আজকে বাংলাদেশ যেই বিপদের মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে এসে এই বাংলাদেশটাকে শেখ হাসিনার হাতে বুঝিয়ে দেওয়ার দরকার আছে না? সেই উদ্দেশ্যেই তো ভিডিও করি। তাহলে এগুলো একটু কষ্ট করে দেখবেন না, উৎসাহিত করবেন না? সেটা তো দেখা যায় না। যা হোক, আশা করি করবেন, সেটা না করলেও ভিডিও চলতে থাকবে, কারণ আমার যে মনের দৃঢ়তা, এটা তো আপনি এই ভিডিও দেখেন বা না দেখেন সেটা দিয়ে ভাঙতে পারবেন না, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু যদি দেখেন, সহযাত্রী হন, তাহলে হয়তো আমরা বাংলাদেশটাকে একটু দ্রুত উদ্ধার করতে পারবো। আর যদি দেরিতে করেন, দেরিতে উদ্ধার হবে। আমার ধৈর্যের অভাব নাই, কিন্তু বিষয়টা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আপনাদের কাছে এই বিষয়টা সবিনয়ে নিবেদন করলাম। সাবস্ক্রাইব করবেন, দেখবেন, অন্যদের দেখাবেন। এখন আসেন মূল আলোচনায়। দেখুন, বাংলাদেশ কেন সৃষ্টি হয়েছিল। আমরা দেখব যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কতটা গণতন্ত্রের চেষ্টা করেছে, গণতন্ত্রের জন্য অবদান রেখেছে, বিপক্ষের শক্তি কতটা গণতন্ত্রের জন্য চেষ্টা করেছে, গণতন্ত্রের অবদান রেখেছে। এবং এই প্রক্রিয়ায় যে চলমান রয়েছে আমাদের যুদ্ধটা, যেটাতে আপাতভাবে মনে হয়েছে যে আমরা 2024-এর জুন জুলাইতে হেরে গেছি, আসলে কি আমরা হেরে গেছি নাকি যুদ্ধ বাকি এবং কে জিতবে? হ্যাঁ, আমি হয়তো আপনারা ভাবছেন যে বলে দিব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিতবে। সেভাবে বললে তো আর এটাতে আপনারা অনুপ্রাণিত হবেন না, কেউ অনুপ্রাণিত হবে না। আমি শুধু ইতিহাসটাকে সংক্ষেপে বিশ্লেষণ করে দেখিয়ে দিব যে কি হতে যাচ্ছে। শুরু করি ভারত ভাগ। ভারত উপমহাদেশ ভাগ হওয়াটা ছিল পৃথিবীর ইতিহাসে একটা সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। কোনোভাবে ভারত ভাগটা আসলে কোনো দিক থেকে যৌক্তিক ছিল না। ভারত ভাগের জন্য দায়ী কে? আমি যেই থিওরিতে বিশ্বাস করি, আমি যেই মূল্যবোধে বিশ্বাস করি, সেখানে আমি যে কোনো জায়গায় যদি একটা খারাপ ঘটনা ঘটে, সেখানে যদি একটা মেজরিটি একটা মাইনরিটি জড়িত থাকে, মেজরিটি হতে হবে আপনার সংখ্যা এবং শক্তিতে, তাহলে আমি মনে করি যে সেখানে খারাপ কিছু ঘটার জন্য মেজরিটি দায়ী। সোজা কথা, এটা আমার মূল্যবোধ। এখান থেকে আপনি আমাকে সরাতে পারবেন না। আমার এই মূল্যবোধ কিন্তু আমাকে মানুষ হিসাবে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। সেই দিক থেকে আমরা যদি দেখি, তাহলে ভারত ভাগের জন্য হিন্দু দায়ী এবং হিন্দু নেতারা দায়ী। সোজা কথা। কারণ হলো, আমরা যেটা দেখি ইতিহাস পড়ে, 1947 বলুন বা 20 শতাব্দীর গোড়া থেকে ভারত উপমহাদেশে হিন্দুরা ছিল অগ্রসর ধর্মীয় গোষ্ঠী, হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে এই রাষ্ট্রটা ভাগ হয়ে যাওয়ার জন্য দায়ী হলো হিন্দু নেতারা, হিন্দু নেতৃত্ব। সোজা কথা। কিভাবে ভাগ হলো? হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র। পৃথিবীতে এই ইতিহাস আপনি কোথাও পাবেন না, এই ধরনের পাগলামির ইতিহাস যে হিন্দুদের জন্য কোথাও এটা হয় না। এটা করতে হলে তো পাড়ায় পাড়ায় একটা রাষ্ট্র করতে হবে, মহল্লায়, উপজেলায় রাষ্ট্র করতে হবে এবং প্রচুর মানুষকে এদিক থেকে ওই দিকে সরিয়ে নিতে হবে, যেটা কিন্তু ভারত উপমহাদেশে চেষ্টা করা হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু খুন হয়েছে 45, 46, 47 সালে। ভারত ভাগ হওয়ার পরে, হিন্দুদের জন্য ভাগ হওয়ার পরেও ভারত কিন্তু গণতন্ত্র রক্ষা করেছে। পাকিস্তান কিন্তু, জিন্নাহ সাহেব বলেছিলেন যে রাষ্ট্রটা কিন্তু আজকে আর হিন্দু আর মুসলমানের নয়, সবার, অর্থাৎ পাকিস্তান। এটা বলেও কিন্তু জিন্নাহ সাহেব মরে গেলেন অল্প কিছুদিনের মধ্যে, আর রাষ্ট্রটা হয়ে গেল একটা ধর্মীয় রাষ্ট্র। যখনই ধর্মীয় রাষ্ট্র হয়, সেখানে কিন্তু গণতন্ত্র আপনার নিহত হয়। তারপরেও ধর্মীয় রাষ্ট্র করার ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে ধর্মীয় রাষ্ট্র কিন্তু আধুনিক এবং আপনার অন্তত অভ্যন্তরীণ উন্নতি করতে সক্ষম হয়েছে। উদাহরণ হলো ইসরায়েল দেখেন, একটা আধুনিক অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার অর্থনৈতিক উন্নতি হয়েছে। ভাববেন না যে ইসরায়েলের অন্য কোনো দোষ আছে কি নাই, সেগুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল নই, আমি ওয়াকিবহাল, কিন্তু আমার আলোচনা সংক্ষেপ করার জন্য এটা বলছি। অন্যদিকে দেখেন, মুসলমানরা যেখানেই সংখ্যাগরিষ্ঠ হয়ে রাষ্ট্র দখল করতে চায়, সেখানে সবার আগে কিন্তু গণতন্ত্র নিহত হয় এবং মানুষের উন্নতি নিহত হয়। উদাহরণ কিন্তু স্পষ্ট, উদাহরণ হলো পাকিস্তান, আফগানিস্তান, আরো অন্যান্য উদাহরণ আছে হয়তো, কিন্তু এই দুটোতে দেখেন তারা কিন্তু
ভাবতে পারেন যে ঠিক আছে, গণতন্ত্রের আমাদের দরকার নেই, কিন্তু গণতন্ত্রের দরকার না থাকলে হয় কি, অর্থনীতিটাও ধ্বংস হয়ে যায়, কারণ সারা পৃথিবী তো পশ্চিমা গণতন্ত্র ধরে এগিয়ে যাচ্ছে। আরো অনেক জটিলতা আছে, আমি যখন বাকশালে আসবো সেই কথাটা বলছি। ফলে আজকে দেখেন বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে এসে যে আজকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বাজেট সবকিছু কিন্তু পাকিস্তানের চেয়ে বড়, অথচ পাকিস্তানের জনসংখ্যা বেশি, পাকিস্তানের সম্পদ বেশি, পাকিস্তানের আয়তনও বেশি। এই সহজ সত্যটা কি আমরা বাংলাদেশের মানুষকে বুঝাতে পেরেছি? শুধু এতটুকু সত্য যদি আমরা বুঝাতে পারতাম বাংলাদেশের মানুষকে, যে দেখো তোমরা যে পাকিস্তানটাকে এত ভালোবাসো, এই পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়ে ছোট, এই পাকিস্তানের বার্ষিক যে বাজেট হয় সেটা বাংলাদেশের চেয়ে ছোট, অথচ এই পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে 5 কোটি বেশি, 5 থেকে 7 কোটি মানুষ পাকিস্তানে বেশি। তাহলে পাকিস্তানে বর্তমানে যেটা দেখা যায় যে আমাদের যেখানে $2,500 আমাদের বার্ষিক মাথা পিছু হয়, পাকিস্তানে সেটা $1,500। এই জিনিসটাও কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে বুঝাতে পারিনি। উল্টো দিকে পাকিস্তানি যেসব আধা জঙ্গি আধা উন্মাদ রয়েছে, প্রকৃষ্ট একটা উদাহরণ হলো যে প্রফেসর শাহিদুজ্জামান নামে ওই উন্মাদটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে আপনার এখানে নৌকায় করে পাকিস্তান থেকে পারমাণবিক বোমা নিয়ে আসতে চায়। ওই শাহিদুজ্জামানটা সুন্দর করে যে কথাটা বলে পাকিস্তানের পক্ষে, ওটাই কিন্তু বাংলাদেশের মানুষ মোটা দাগে কিন্তু সেই জিনিসগুলোর প্রতি মানুষের আপনার এক ধরনের ইলুশন আছে, সেগুলোর প্রতি ভালোবাসা আছে। আমরা যে সংগ্রাম করে বাংলাদেশটাকে এত উন্নত করলাম অর্থনৈতিকভাবে, পুরো কন্ট্রিবিউশন কিন্তু শেখ হাসিনা, সেটার কিন্তু আমরা সুনামটা পেলাম না। এটাও মুসলমানদের একটা ব্যর্থতা, যেহেতু ধর্মীয় কথা বললেই সবাই খুব সচেতন হয়ে যান। আমরা যে মুসলমানরা যে একটা রাজনৈতিক গোষ্ঠী, অর্থাৎ আমরা যদি রাজনৈতিক পার্টিও করি, ধর্মীয় পরিচয়ও, সেটা যে আমরা একটা আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য করতে পারিনি, এটাও কিন্তু মুসলমান হিসাবে, মুসলমান নেতাদের জন্য এটা একটা ব্যর্থতা। আমরা কি পাই রাজনৈতিক পার্টি হিসাবে? আমরা পাই জামাতে ইসলাম, হেফাজত, যারা কিন্তু অলরেডি আপনার আফগানিস্তান, পাকিস্তান না, পাকিস্তানের জিনিস আরো জটিল, আফগানিস্তান শাসন করে দেখিয়ে দিয়েছে যে মানে সভ্যতা থেকে, উন্নয়ন থেকে কত পেছনে এই ধরনের রাজনৈতিক শক্তি। এগুলো থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মুক্তিযুদ্ধের কাছে চলে আসলাম, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র করার স্বপ্নে কিন্তু উনি বাংলাদেশটাকে স্বাধীন করেছেন। কারণ আমরা পাকিস্তানের মধ্যে সেটা পাইনি। আমরা যদি পাকিস্তান যদি ভারত যেভাবে তার যাত্রাটা করেছে গণতান্ত্রিক পথে, পাকিস্তান যদি এই গণতান্ত্রিক এতটুকু না, আপনি মনে করেন ভারতের অনেক ত্রুটি আছে, সেই ত্রুটিটা ফলো করেও যদি পাকিস্তান গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যেত, পাকিস্তান কিন্তু ভাগ হয় না। আপনি আজকে সবাই পাকিস্তানের গর্বিত নাগরিক থাকতাম। এবং জঙ্গিরা সবচেয়ে যেটা বেশি চায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলা যেটা চায়, জামাত, হেফাজত, টু সাম এক্সটেন্ট বিএনপি, যে পাকিস্তান, স্বপ্নের পাকিস্তানের অধিবাসী হওয়া। পাকিস্তান যদি গণতান্ত্রিক পথে এগুতো, আমরা কিন্তু সেটাই পেতাম। এবং অবশ্য সেখানে আবার এই বাংলাদেশে এখন যে জামাত আছে, হেফাজত আছে, এদের কিন্তু আবার উত্থান হতো না, এবং পাকিস্তানেও সেনাবাহিনী এত পাওয়ারফুল হতো না। গণতান্ত্রিক নেতারা রাষ্ট্রটা শাসন করতো এবং বাংলাদেশও কিন্তু স্বাধীন হতো না। বুঝতে হবে এই জিনিসটা। সেখান থেকে উত্তরণের জন্য আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করলাম, আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম। স্বপ্ন ছিল যে পাকিস্তান ভারত যেই ভুল করেছে, অর্থাৎ ভারত হয়েছিল হিন্দুদের জন্য, পাকিস্তান হয়েছিল মুসলমানদের জন্য, এই থিওরি থেকে ফিরে এসে আমাদের বাংলাদেশ হওয়ার কথা ছিল যে এমন একটা রাষ্ট্র, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকম মানুষ একটা সমাজে বসবাস করে, সবাই ওই রাষ্ট্রটাতে বসবাস করতে পারবে নিরাপদে, এবং আপনার সবার মানবিক মর্যাদা আপনার রক্ষা হবে, যেটা আমাদের ওই যে স্বাধীনতার ঘোষণাপত্রে লিপিবদ্ধ করা হয়েছিল, যেগুলাকে পরবর্তীতে আমাদের দেশের এই কুৎসিত লোকগুলা, ফরহাদ মজার, সলিমুল্লাহরা এটাকে আপনার বিতর্কিত করেছে যে কি মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সাম্য, এগুলোর জন্য আমরা যুদ্ধ করেছি। হ্যাঁ, করেছি। এই কথাগুলোকে ট্রান্সলেট করে পরবর্তীতে জিনিসগুলোকে আরো কার্যকর করার, অর্থাৎ যে একটা ব্রড বেসড মূলনীতিকে কিভাবে কার্যকর করতে হয়, সেইটাই কিন্তু ৭২ সালের
সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছিল কি? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। কোনো কিছু আপনার কিন্তু এখানে বিতর্ক করার জায়গা নেই। বঙ্গবন্ধু, দেখেন বঙ্গবন্ধু কিন্তু ৭৩ সালে কিন্তু গণতান্ত্রিক নির্বাচন দিয়েছিলেন বাংলাদেশে। সেই নির্বাচন নিয়ে কিছু বিতর্ক আছে, সেগুলো ভিন্ন কথা, কিন্তু উনি নির্বাচন দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু বাকশাল কায়েম করেছিলেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে একজন বাকশালের সমর্থক। আমাকে আপনি বাকশালী বলতে পারেন। এই আলোচনায় বাকশালের কথাটা বেশি বলবো না। আমার মনে হয় বাংলাদেশে বাকশাল সম্পর্কে আলোচনা করার জন্য সবচেয়ে কম্পিটেন্ট ব্যক্তি হলেন জননেত্রী শেখ হাসিনা। ফলে যদি কোনোদিন সৌভাগ্য হয়, শেখ হাসিনাকে দিয়ে এই বাকশাল সম্পর্কে আমরা কথা বলাবো এবং উনি বলবেন, আমরা শুনবো। কিন্তু দেখুন, বাকশালও কিন্তু এক ধরনের গণতান্ত্রিক পথ ছিল। কারণ দেখেন, বাকশালে কিন্তু সবাই কিন্তু জয়েন করেছিল, ২-১ জন করতে না পারে। সবাই যখন কোনো একটা ব্যবস্থায় অংশগ্রহণ করে, সেটাই কিন্তু গণতান্ত্রিক হয়ে যায়। আর তখনকার প্রেক্ষাপট তো ভিন্ন ছিলই। কিন্তু বাকশালটা হয়তো বঙ্গবন্ধু সময় মতো করেননি। যখন তিনি এটা করেছেন, ততদিনে শত্রুরা অনেক বেশি আপনার সাহসী, অনেক বেশি ক্ষমতাশালী এবং অনেক বেশি তারা প্রভাব বিস্তার করতে পেরেছিল। যার ফলে আমরা আমাদের প্রথম ট্র্যাজেডি দেখি 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, বঙ্গমাতাকে হত্যা, পুরো পরিবারকে হত্যা করা, এমনকি রাসেলকেও হত্যা করা। প্রথম আমরা এখানে সুস্পষ্টভাবে দেখতে পাই যে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, কারা করেছে? সোজা কথা, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা হলো সার্জিসের আব্বা, হাসনাতের আব্বা, ফুয়াদের আব্বা, আপনার ইলিয়াসের আব্বা, মাহমুদুর রহমানের আব্বা, কনক সারোয়ারের আব্বা, ফরহাদ মজহারের আব্বা, সলিমুল্লাহ খানের আব্বা, ফারুক রশিদ, তারপরে যাকে খুব আমরা দেখেছি যে ইলিয়াসের কল্যাণে, ডালিম। এই লোকগুলা হলো বদরুদ্দিন উমরের আব্বা, সিরাজুল ইসলাম চৌধুরীর আব্বা। যারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষ, এই তর্কগুলো পছন্দ করে না, সবার আব্বা হলো কিন্তু ডালিম, রশিদ, তারপরে আপনার এই ফারুক, যারা যারা শাহরিয়ার, আরো যাদেরকে আমরা শাস্তি দিতে পেরেছি, কিংবা যারা এখনো বাইরে আছে, কিংবা একেবারে সরাসরি আপনি বলতে পারেন যে এরা সব হলো মাহফুজ আলমের আব্বা, সার্জিসের আব্বা, নাহিদের আব্বা। সোজা কথা, দেখেন ওই আব্বারা কিন্তু প্রথম দেখিয়ে দিল 1975 সালে যে এই দেশে যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে তারা বাংলাদেশে দেখতে চায় না। কত বড় অদ্বৈত চিন্তা করেন। যারা বাংলাদেশ স্বাধীন করলো তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না। তারা যাদেরকে পিতা মানে জাতির পিতা তাদেরকে সপরিবারের উৎপাটন করে দিয়েছে। এমনকি রাসেলকেও হত্যা করেছে, যার বয়স ছিল কত, 9 বছর। অর্থাৎ যাতে আর কোনো নেতৃত্বই ওখান থেকে হতে না পারে। শুধু সেটা হত্যা করে ওরা কিন্তু ক্ষান্ত হয় নাই, কারাগারে ঢুকে কিন্তু জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে তারা প্রথম সুযোগে তারা বুঝিয়ে দিয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বাংলাদেশে দেখতে চায় না। যদিও মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে, তারা কিন্তু আমাদেরকে ওখানে দেখতে চায় না। কেন সুযোগটা পেল? কারণ 1972 সালে ওদেরকে আমরা কিন্তু খতম করিনি। আমরা আধা সমাপ্ত রেখে মুক্তিযুদ্ধটা, বঙ্গবন্ধু চেয়েছিলেন যে একটা ইনক্লুসিভ সোসাইটি হোক, সেটা কিন্তু স্বাধীনতা বিরোধীরা কিন্তু হতে দিল না। বঙ্গবন্ধুর উদারতাকে এইভাবে তারা কিন্তু পরিশোধ করেছে। অথচ সেই উদারতা বঙ্গবন্ধুর না থাকলে ওরা সমাজে কিন্তু থাকেই না। আজকে যে ফুয়াদ, সার্জিস, হাসনাত, এই যে মাহফুজ আলম কত বেয়াদবের মতো কথা বলে, একদিন ঋষির মতো কথা বলে, একদিন মাহফুজ আলমের বেয়াদবের মতো কথা বলে, সলিমুল্লাহ, ফরহাদ মজহার, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি 1972 সালে অর্থাৎ দেশে এসে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যদি এই উদারতাটা না দেখাতেন, তাহলে আজকে সলিমুল্লাহও থাকে না, কলিমুল্লাহও থাকে না, ফরহাদ মজারও থাকে না, সার্জিস, হাসনাত, ফুয়াদ, এদের তো অস্তিত্বই থাকে না বাংলাদেশে। জামাতের অস্তিত্ব তো আমরা চেয়েছিলাম, কিন্তু যে পথে চেয়েছিলাম সেই পথে তারা হয় নাই। বঙ্গবন্ধুর হত্যার পর কে আসলো ক্ষমতায়? জিয়াউর রহমান। মোস্তাক আছে, আমি কাহিনীটা দীর্ঘ করতে চাই না। জিয়াউর রহমান এসে প্রথমেই যেটা করলো যে এই স্বাধীনতা বিরোধী জামাত
এবং যারা মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল, যারা 1971 সালে 16 ডিসেম্বর নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই প্রথম বাংলাদেশের গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের নামে। যেই বাকশালে গণতন্ত্রের মূলনীতিগুলা রক্ষা করা হয়েছিল, গণতন্ত্রের মূলনীতি কি? ধর্মনিরপেক্ষতা। সেটা তো বঙ্গবন্ধু তো 72 সংবিধান অনুযায়ী কিন্তু এই বাকশাল কায়েম করেছিলেন। মানে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি ধর্মনিরপেক্ষতা, যেটা গণতন্ত্রের মূল ভিত্তি, যেটা পশ্চিমা গণতন্ত্রের মূল ভিত্তি, যেটা আমরা চাই, যেটা আসলে সবাই চায়, কিন্তু যার যার স্বার্থ মতো চায় আর কি, এটাকে বিভিন্ন আঙ্গিকে চায়। কিন্তু সত্য হলো যে ধর্মনিরপেক্ষতা ছাড়া কোনো গণতন্ত্র হয় না। বঙ্গবন্ধু তো গণতন্ত্র হত্যা করেছে বলে, কিন্তু উনি কিন্তু ধর্মনিরপেক্ষতার অধীনে কিন্তু চালিয়েছেন। সুতরাং বাকশাল ছিল আমাদের জন্য ওই এই স্বাধীনতার শত্রুদেরকে সমাজে আজকে যেটা আমাদের উদ্দেশ্য, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য করার প্রক্রিয়া, কিন্তু আমরা বাকশালটা কার্যকর হতে দিলাম না। শত্রুরা তার আগেই আঘাত করে বসলো। জিয়াউর রহমান এসে কিন্তু ধর্মীয় মানে প্রথমেই হলো যে তিনি সংবিধানকে পরিবর্তন করেছেন এবং মৌলবাদীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ পাকিস্তানকে যারা মনে প্রাণে চায় যে পাকিস্তান উদ্ধার হয়ে যাক বা এই মানে স্বাধীনকৃত বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, তাদের উত্থান শুরু হয়ে গেল জিয়াউর রহমানের আমলে। এর আগেও উত্থান হয়েছে, বিশেষ করে জাসদ উত্থান করেছিল। জাসদে অনেক জামাত, আজকে আমরা দেখি যে শফিক কিন্তু জামাতের যে আমির শফিক, সে কিন্তু জাসদ থেকে বের হয়ে এসে, এটা একটা প্রকৃষ্ট উদাহরণ যে জাসদে প্রচুর জামাত কিন্তু ঢুকেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান এটা খুলে দেওয়ার পরে ওরা সরাসরি জামাত হিসাবে আবির্ভূত হয়। তাহলে হলো জিয়াউর রহমান যেটা করলো, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যে বাংলাদেশে থাকতে দেয়া হবে না, এইটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল জিয়াউর রহমান, এবং সাথে সাথে গণতন্ত্রের একটা রাস্তা তিনি রুদ্ধ করলেন। কিন্তু গণতন্ত্রের নামে জিয়াউর রহমানের এই জিনিসগুলো বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে কখনো আপনার ব্যাখ্যা করতে পারিনি। যেমন জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে সবাই প্রশংসা করে, মানে কারা? সবাই হলো এরা, অনেকে জ্ঞান পাপী বলে, আমি বলবো যে বদমাশগুলা ইতিহাসের, সেই জঙ্গিবাদী, মৌলবাদী এবং পাকিস্তান ধারাকে যারা পুনর্জীবন বাংলাদেশে দিতে চায়। কি জিয়াউর রহমান চাকমাদের ঢুকিয়েছে বাংলাদেশি বলে, আপনার মারমাদের ঢুকিয়েছে, ওদের কিন্তু এটা দাবি। সেই দাবিটা কখন সত্য হতো? যদি জিয়াউর রহমান, আমরা যদি দেখতাম যে জিয়াউর রহমান বাংলাদেশের যেসব উপজাতি, ছোট ছোট নৃগোষ্ঠী আছে, এদের স্বার্থ উনি রক্ষা করছেন। স্বার্থ রক্ষা তো দূরে থাকুক, বাংলাদেশি জাতীয়তাবাদ বলে সারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু অর্থাৎ দরিদ্র মানুষকে নিয়ে উনি পাহাড়ে বসবাস করতে দিলেন। পাহাড়িরা গেল রেগে, শুরু হয়ে গেল গৃহযুদ্ধ, যেটা পরে 1996 সালে শেখ হাসিনা এসে বন্ধ করেছেন শান্তি চুক্তির মাধ্যমে। এই যে চাতুর্যগুলো, আমরা কিন্তু বাংলাদেশের মানুষকে এই জিনিসগুলো বুঝাতে পারিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে জিয়াউর রহমান মানে বলছেন যে আমি করছি, আমি আপনাদের জন্য সিরাপ বের করছি, জ্বরের সিরাপ, কিন্তু আসলে উৎপাদন করতেছেন উনি বিষ, সাপের বিষ। সাপের বিষের গায়ে উনি নাম লিখে দিলেন যে এটা ক্যান্সারের প্রতিষেধক, খেলে মানুষ মরে যায়। কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কখনো জিনিসগুলো ভালোভাবে ব্যাখ্যা করতে পারিনি। এবং আমি যে আপনাদের জন্য ইউটিউব ভিডিও করছি এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য। হ্যাঁ, এখানে আমার কথা বারবার এক কথা হচ্ছে ইত্যাদি, কিন্তু আপনারা জিনিসগুলোকে পরিশুদ্ধ করেন, এই তথ্যগুলাকে এবং এই বক্তব্যগুলাকে, এই ন্যারেটিভটাকে আপনারা মানুষের কাছে নিয়ে যান, তাহলে তো আমার ভিডিও করাও সার্থক হয়, আর আমাদের যে সামনে যে সংগ্রামটা সেটাও কিন্তু অনেক বেশি আপনার অনুপ্রেরণা পায়।